ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। কি হলো স্যার, গলার আওয়াজ পাল্টে গেল কেন? দুদিন পর আমার কাজটা আমি সাল্টে নেব, তারপর ওকে ওর গন্তব্যে পাঠিয়ে দিও। পঞ্চায়েত বলে কথা, সাথে ডাক্তার, তার কাছে কি লুকোনোর খুব একটা দরকার আছে? আগে না মিস্টার রঞ্জন তালুকদার, আমরা প্রমোটার নই। বাবা সুবেশ, এটা কে? তোমার বসকে ধরার সাধ্য যে আমাদের নেই। আপনি চিন্তা করবেন না স্যার, এর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আগের বার শুনি নাই, এবারও শুনবো নাই। জমি আমরা দুবো নাই, দরকার পড়লে জান দুবো, কিন্তু জমি দুবো নাই। মোদের কোনো নার্সিংহোম লাগবে নাই। ও সব লড়কি কো লেকে हम ज्यादा कुछ नहीं करते हैं सर, सिर्फ बेच देते हैं। নমস্কার, আমাদের চ্যানেল ফ্যাবুলাস টেলসে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে আমি গোরা। আজ আপনাদের জন্য সৌরভ সেনগুপ্তের কলমে সৃষ্ট দুর্ধর্ষ গোয়েন্দা চরিত্র মিস্টার ব্যানার্জি সিরিজের দ্বিতীয় গল্প কালোবাজারের গুপ্তচক্র। অনুসন্ধানে নিপুণ এই গোয়েন্দা চরিত্রটিকে কেন্দ্র করে তিনি লিখেছেন অনেকগুলি গল্প। তার প্রথমটি ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেলে পরিবেশন করেছি, যেটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এই গোয়েন্দা চরিত্রটির অনুসন্ধান ও আমাদের আজকের পরিবেশন আশা করি আপনাদের নিরাশ করবে না। মিস্টার ব্যানার্জির চরিত্রে সুরঞ্জন। আর কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের বিশেষ নিবেদন, কালোবাজারের গুপ্তচক্র। এ বন্ডেল রোডে নিজের বাড়িতে বসে চায়ে চুমুক দিচ্ছিলেন মিস্টার নিরলস ব্যানার্জি। তার পাশে খাঁকি পোশাক ও চোখের তলায় কালি নিয়ে বসে থাকা ব্যক্তিটি কণ্ঠ ছাড়লেন। বুঝলেন স্যার, একটা গুরুতর সমস্যার মধ্যে আছি বেশ কিছুদিন। কি যে করি খুঁজে পাচ্ছি না। মুচকি হাসেন মিস্টার ব্যানার্জি। আরে সেটাই তো স্বাভাবিক। সমস্যা না হলে লালবাজার থানার স্বনামধন্য বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়ের কি আর এই অধমের বাড়িতে পা পড়ে? লজ্জায় কিছুটা নেতিয়ে পড়েন বড়বাবু। আহা, কি যে বলেন না আপনি স্যার। সে যাই হোক, ছাড়ুন ওসব। এখন বলুন তো, কি এমন ব্যাপার যার জন্য প্রাণতোষ রায়ের মতো পুলিশ অফিসারেরও ঘুম উড়ে গেছে? একবার গলা খাঁকড়ান বড়বাবু, তারপর বলেন, আচ্ছা, আপনি কি করে জানলেন স্যার যে আমার ঠিক ঘুম হচ্ছে না? আহা, এতে আমার কোনো কুশলতা নেই বাবু। আপনার চোখের তলায় যে কালো ছোপ, তা দেখে যে কেউই বলে দিতে পারবে প্রাণতোষবাবু। এর জন্যে গোয়েন্দা হওয়ার প্রয়োজন নেই। ফরগেট অল, আসল কথাটা বলুন, ঘটনাটা কি? কি আর বলবো স্যার, এই মহামারী আর কত কি যে ধ্বংস করবে ভগবানই জানে। ছোঁয়াচে এই মারণ ব্যাধি একদিকে কেড়ে নিয়েছে এক শ্রেণীর মানুষের মুখের ভাত, অপরদিকে আর এক শ্রেণীর মানুষের কাছে এটাই সুযোগ। কিছুটা ভ্রু কুঁচকে ওঠে মিস্টার ব্যানার্জির। আহা, ঝেড়ে কাশো, কি বলতে চাইছো খুলে বলো তো। গোয়েন্দা মহাশয়ের এটাই অভ্যাস। রোমাঞ্চকর কিছু খুঁজে পেলেই বড়বাবুকে আপনি থেকে তুমি সম্বোধন করে বসেন তিনি, যদিও এতে বড়বাবু কিছু মনে করেন না। এদিকে মুখে এক রাশ হতাশা মেখে বড়বাবু বলতে শুরু করলেন, কি আর বলবো স্যার, কি আর বাকি আছে? কিডন্যাপিং, খুন, রেপ, কি আর বাকি আছে আমাদের রাজ্যে বলতে পারেন? যাই ঘটে থাকুক, তবে তা যে রীতিমতো গুরুতর তা আর বুঝতে বাকি থাকে না গোয়েন্দা মহাশয়ের। তার পাশাপাশি ঘটনাগুলো যে বড়বাবুর মনেও গভীর ছাপ ফেলেছে
তাও অনুভব করা যায় বই কি। বড়বাবুর হতাশাগ্রস্ত মনটাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় মিস্টার ব্যানার্জি বলতে শুরু করলেন, প্রাণতোষ, শান্ত করো নিজেকে। তুমি একজন পুলিশ, জনগণের সুরক্ষার জন্য কর্মরত। তোমার এত ভেঙে পড়া সাজে না। আরে তোমরা ভেঙে পড়লে সাধারণ মানুষগুলো কোথায় যাবে? নিজেকে সুদৃঢ় করো। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এত মানুষ, এত বড় রাজ্য, প্রত্যেক মানুষই নিজের নিজের মতো করে হাজারো সমস্যা কাটিয়ে জীবনযাপন করে চলেছে। তাদের মধ্যে কেউ কেউ বাঁকা পথটাই বেছে নেবে, এটা স্বাভাবিক। সবার তো আর ভালো হওয়া সম্ভব নয়। আর সেই খারাপ পাপী সমাজের অবাঞ্ছিত মানুষগুলোকেই তো খুঁজে বের করে শাস্তি দেওয়াই আমাদের কাজ। সেই কাজ থেকে বিচলিত হওয়া চলে না। নিজেকে শক্ত করো। এবার বলো তো ব্যাপারটা ঠিক কী? কিছুটা সান্ত্বনা পান প্রাণতোষবাবু। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর তিনি মূল ঘটনায় আলোকপাত করেন। স্যার, এই ঘটনা শুরু আজ থেকে বছরখানেক আগে। প্রথমে সামান্যই ছিল, কিন্তু সেই ব্যাপারটাই যে একটু একটু করে এতটা তীব্র আকার ধারণ করবে তা ঠাহর করতে পারিনি স্যার। সেই সময়টা নিশ্চয়ই কেমন সময় তা আপনাকে আর আলাদা করে বলার প্রয়োজন নেই। বুঝেছি, প্যান্ডেমিক তো, তুমি বলে যাও। প্রথম ঘটনাটা ঘটেছিল গত বছর জুলাই মাসের 22 তারিখে। তখন করোনা মহামারীর কবলে হাজারো মানুষ কর্মহারা। দরিদ্র পরিবারগুলোর জীবন যখন প্রায় বিপন্ন, ঠিক সেই সময়ই, আপনারা তো মনে আছে স্যার, ওই সময় একটা খবর খুব দ্রুত গতিতে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়েছিল। গোয়েন্দাবাবু কপালের উপর নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি এদিক ওদিক ঘষতে শুরু করেন। প্রাণতোষবাবু খুব ভালো করে জানেন এই ধরনের কার্য মিস্টার ব্যানার্জির স্মৃতিচারণের একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, মনে পড়েছে। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় হঠাৎ 3 জন মেয়ে এক রাতে নিখোঁজ হয়েছিল। ওই সময় লকডাউনের প্রেক্ষাপটে, যেখানে পুলিশ কড়া টহলদারি করে চলেছে সর্বত্র, তাছাড়া সবাই তো তখন বাড়িতে, সেখানে এই ধরনের কিডন্যাপিং সত্যি অস্বাভাবিক। এই জন্যেই নেটিজেনরা তো তোলপাড় করে তুলেছিল সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলো। একদম ঠিক স্যার, ঠিকই ধরেছেন। আপনি যে কি করে এত কিছু মাথায় রাখেন, মানে। আরে সেসব ছাড়ো, তুমি বলে যাও। বড়বাবু আবারও মৃদু স্বরে বলতে শুরু করলেন, ঘটনাটা যে আমাদের কানে আসেনি তা নয়, তবে এরকম ঘটনা তো গোটা রাজ্যে কতই ঘটতে থাকে। আর তাছাড়াও ওই এরিয়াটা তো আর আমাদের আন্ডারে আসে না, তাই ব্যাপারটা আমরা খুব একটা গায়ে মাখিনি। গোটা বিষয়টা নিয়ে লোকাল থানার পুলিশরাই ইনভেস্টিগেশন করছিল, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। সুরাহা করতে পারেনি মানেটা কি? কিছু প্রমাণ পায়নি পুলিশ? এত বড় একটা ঘটনায় পুলিশ কিচ্ছু পেল না? নাথিং? পেয়েছে হয়তো, কিন্তু আসল কালপ্রিটদের ধরা যায়নি। তবুও এত দূর অব্দিতে তাও ঠিক ছিল। আসল সমস্যাটা তো এরপর। মানে হোয়াট ইউ মিন? আচ্ছা স্যার, এই ঘটনার পর আর কোনো কিডন্যাপিংয়ের ঘটনা আপনি শুনেছেন? মিস্টার ব্যানার্জি কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, না, আপাতত সেইভাবে তো কিছু শুনেছি বলে তো মনে পড়ছে না আমার। ওটাই তো আসল সমস্যা স্যার। গত পরশু, বুঝলেন, হঠাৎই ওপর মহল থেকে একটা কল আসে আমার কাছে। সেই কলের মাধ্যমে আমাকে জানানো হয় যে এই 1 বছরে ওই এরিয়ায় মোট 14টা মেয়ে নিখোঁজ হয়েছে। আঁতকে ওঠেন মিস্টার ব্যানার্জি। বলো কি, 14টা মেয়ে? কিন্তু কেন? বুঝেছি স্যার, বুঝেছি আপনি কি বলতে চাইছেন, বুঝেছি। আমিও সেই একই প্রশ্ন করেছিলাম। এতগুলো মেয়ে নিখোঁজ হয়ে গেল, আমরা তো কোনো খবরই পাইনি সেভাবে। আসল প্রবলেম তো স্যার ওইখানেই। আসলে স্যার, জঙ্গলমহলের এলাকা, মানে বুঝতেই পারছেন, এখনও সেইভাবে আমাদের কলকাতার মতো সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে মাতামাতি ওসব জায়গায় পৌঁছায়নি। শারীরিক শ্রম দিয়েই বেশিরভাগ মানুষ পেট চালায়। এসবের মূলে পুলিশই আসল চালাকিটা করেছে। ক্রমান্বয়ে ঘটে চলা কিডন্যাপিংগুলোর কোনোটারই সুরাহা করতে না পারায় পুলিশই ঘটনাগুলোকে বাইরে আসতে দেয়নি। ছি, লজ্জা হওয়া উচিত তোমাদের প্রাণতোষ। এই জন্যেই পুলিশের প্রতি মানুষের আশা ভরসা সব উঠে গেছে, বুঝলে? এসব শুনে লজ্জায় মাথা নত করেন লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়।
কিছুটা সময় পেরিয়ে যায়। তারপর প্রাণতোষবাবুর কাঁধে হাত রেখে মিস্টার ব্যানার্জি আবার বলতে শুরু করেন। আচ্ছা ছাড়ো ওসব, তারপর বলো ওই পুলিশ অফিসারের উপর কী স্টেপ নিল প্রশাসন? মাথা নত করেই একদম কোমল স্বরে উত্তর দিলেন বড়বাবু। ওই কেস ইনভেস্টিগেট করা 4 জন পুলিশকেই সাসপেন্ড করা হয়েছে স্যার। এখন নতুন একজন পুলিশ কেসটা খুঁটিয়ে দেখছেন, নাম মানসী সমাদ্দার। বুঝলাম, তা কতদূর এগোলো? আর এগোলো, ওই কারণেই তো এই অবেলায় আপনার কাছে আমার আশা। যেহেতু উনি নিউলি অ্যাপয়েন্টেড, তাই ওপর মহল থেকে অর্ডার যে স্বনামধন্য গোয়েন্দা মিস্টার নিরলস ব্যানার্জিকে নিয়ে আমি যেন সশরীরে কেসটা ইনভেস্টিগেট করি আর ওই মানসী ম্যাডামকে সাহায্য করি। এমনিতে স্যার পুরো ব্যাপারটা প্রায় জানাজানি হওয়ার পথে। একবার মিডিয়া পুলিশের এই ব্যর্থতার চালাকি জানতে পারলে আমাদের ইমেজ বলতে আর কিছু থাকবে না স্যার। আপনি একটা কিছু করুন স্যার, প্লিজ প্লিজ। দেখো প্রাণতোষ, তুমি যদি ভাবো তোমাদের ইমেজ বাঁচানোর জন্য আমি ওখানে যাব, তাহলে তুমি ডাহা ভুল ভাবছো। দ্যাট নট পসিবল। বড়বাবুর মুখভঙ্গিটা কেমন একটা মুষড়ে পড়ে কথা শুনে। মানে মানে আপনি আপনি যাবেন না স্যার? আমি কি তা বললাম? যাব, অবশ্যই যাব, তবে আসল কালপ্রিটদের খুঁজে বের করতে, কারোর ইমেজ রক্ষা করতে নয়। সে ঠিক আছে, কিন্তু আপনি কেসটা সমাধান করুন প্লিজ। বুঝলাম, কিন্তু আমার যে আরও কিছু ডিটেলস, কিছু বিষয় জানা দরকার। এরকম অন্ধের মতো তো আর এগোলে হয় না। তার জন্যে আমি তোমায় কিছু প্রশ্ন করছি, তার উত্তর দাও প্রাণতোষ। বড়বাবু সম্মতিক্রমে মাথা নাড়লেন। আর যেগুলোর উত্তর তুমি দিতে পারবে না, সেই ইনফরমেশনগুলো যত তাড়াতাড়ি সম্ভব কালেক্ট করো এবং আমাকে জানাও। তারপরে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে? ওকে স্যার। বেশ বেশ, নাও। আচ্ছা প্রাণতোষ, নিখোঁজ হওয়া প্রত্যেকটা মেয়ের এজ নিয়ে কোনো আইডিয়া আছে তোমার? হ্যাঁ স্যার, আছে। এটুকু খোঁজ তো পুলিশ হিসেবে রাখতেই হয়। এই প্রত্যেকেরই বয়স আনুমানিক 20 বছরের নিচে স্যার। ওই ধরুন 16 কিংবা 18। সেটাই স্বাভাবিক, এই বয়সেই ভুল করার প্রবণতাটা সবচেয়ে বেশি। সে যাই হোক, প্রত্যেকের নাম ডিটেলস আশা করি আছে তোমার কাছে। বড়বাবু ইতিবাচক ঘাড় নাড়লেন। আচ্ছা, প্রত্যেকের বাড়ি কি জঙ্গলমহল এরিয়াতে? না স্যার, শুরুটা ওখান থেকে হলেও ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে ঘটেছে পাশাপাশি বিভিন্ন এলাকা জুড়ে। ও হ্যাঁ, আরেকটা কথা, নিখোঁজগুলো হয়েছে কিভাবে? সেটা তো মানে মুহূর্তে গোয়েন্দা মহাশয় বেশ খানিকটা ক্রোধাবিষ্ট হয়ে কাটা কাটা ভাষায় বললেন। জানার প্রয়োজন মনে করনি, তাই না? রিডিকিউলাস। বড়বাবু মাথা নিচু করলেন। তারপর নিজেকে পুনরায় শান্ত করে অত্যন্ত সাবলীলভাবে মিস্টার ব্যানার্জি বলতে শুরু করলেন। আরে এগুলো তো কোনো কেসের জন্য অত্যন্ত ভাইটাল বিষয়, এগুলোতে ভুল করলে চলে প্রাণতোষ? সরি স্যার, আমি আপনাকে যত দ্রুত পারি জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এত উতলা হওয়ার মতো কিছু হয়নি প্রাণতোষ, কিন্তু কিন্তু স্যার? একটা বিষয়ই আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, বুঝলে? কি বিষয় স্যার? ওই জায়গার মানুষগুলো তো আর্থিক দিক থেকে আহামরি কিছু সচ্ছল নয়, যে কিডন্যাপাররা কিডন্যাপিং করে এরপর মেয়েদের বাবার কাছ থেকে মোটা র্যানসাম দাবি করবে। তাহলে কিডন্যাপিংগুলো হচ্ছে কেন? হ্যাঁ স্যার, এটা তো ভেবে দেখিনি। তাই তো, ব্যাপারটা কি? ওটাই তো প্রাণতোষ, পুরো ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা মিস্টিরিয়াস গন্ধ আছে। ও হ্যাঁ, ওই 14 জনের মধ্যে কোনো ছেলে ছিল না তো? আইশো? না স্যার, সবকটাই মেয়ে। স্ট্রেঞ্জ। এই বলে ব্যানার্জিবাবু পকেট থেকে একটা ক্লাসিকের প্যাকেট বার করলেন। তার থেকে একটা সিগারেট বের করে ফিল্টারের দিকটা সামনে থাকা টেবিলে বার কতক ঠুকে সিগারেটটা জ্বালিয়ে প্রথম সুকটানটা নিলেন। এদিকে বড়বাবু খুব ভালো করে বুঝতে পারলেন যে কেসটা মিস্টার ব্যানার্জির মনে ধরেছে। ঘটনার অস্বাভাবিকতা চিন্তিত করে তুলেছে গোয়েন্দা মহাশয়কে। ভাবনাতে ছেদ পড়ল মিস্টার ব্যানার্জির গলার আওয়াজে। আচ্ছা, মেয়েগুলো আলটিমেটলি কোনো খোঁজ পাওয়া যায়নি? আই মিন ডেড বডি বা ওই জাতীয় কিছু? না স্যার, ওটাই তো সব থেকে বড় শকিং। মেয়েগুলো যেন
উবে গেছে স্যার, কোনো অস্তিত্ব বলে কিচ্ছু নেই। বাট হাউ? এই 2021-এ দাঁড়িয়ে এটা কিভাবে হতে পারে? শেষ কিডন্যাপিংটা ঠিক কবে হয়েছিল প্রাণতোষ? দিন 15 আগে স্যার। তার মানে কিডন্যাপাররা হাতে নাতে ধরার একটা জায়গায় এখনো আছে। তাহলে আর দেরি করা চলে না। নেক্সট টার্গেটের আগেই ওই লম্পটদের ধরতেই হবে। আর কোনো বাবা মার কোল খালি হতে দেওয়া যাবে না। তুমি তোমার ওপর মনে জানিয়ে দাও, আমরা কালই রওনা হব। হ্যাঁ, ওই অফিসারকে যেন নাম? মানসী স্যার। ওকে, মানসী। ওনাকে জানিয়ে দাও ফাইলটা যেন রেডি রাখেন। পৌঁছে ওটা ভালো করে দেখতে হবে। কিছু একটা লিঙ্ক তো আছেই, সব ঘটনাগুলোর মধ্যে সেই লিঙ্কটাই খুঁজতে হবে। ওকে, এখন তুমি এসো প্রাণতোষ। কাল ঠিক সকাল 7টায় আমার বাড়ির সামনে চলে এসো। ওকে, বাই। আর অতিরিক্ত একটিও বাক্য ব্যয় না করে সিগারেটের শেষ টানটা নিয়ে গোয়েন্দা মহাশয় সশব্দে নিজের বেডরুমের দিকে এগিয়ে গেলেন। অগত্যা আর কোনো গতিক না দেখে বড়বাবুও বেরিয়ে গেলেন। নমস্কার স্যার, আমি মানসী সমাদ্দার। পুলিশের খাঁকি পোশাক পরিহিত এক বছর 27-28-এর নারী কথাটা বলা মাত্রই সাথে সাথে এক অপরিচিত গম্ভীর গলায় উত্তর দিলেন মিস্টার ব্যানার্জি। নাইস টু মিট ইউ মিস মানসী। তাহলে আপনি এখন কেসটা হ্যান্ডেল করছেন তো? কোনো উত্তর আসে না। নড়চড়হীনভাবে দাঁড়িয়ে থাকে মানসী সমাদ্দার। তারপর আচমকাই নতমস্তকে একবার প্রণাম ঠকে বসেন গোয়েন্দা মহাশয়কে। পাশে দাঁড়িয়ে থাকা বড়বাবু হাঁ করে দেখতে থাকেন সব কিছু। প্রথমটায় হতচকিত হয়ে পড়েন মিস্টার ব্যানার্জিও। আরে কি করছেন কি এসব? ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন মানসী। তারপর তিনি অত্যন্ত কোমলতার সাথে বললেন, আমাকে আপনি বলে লজ্জা দেবেন না স্যার। আমি আপনার মেয়ের মতো অনেক স্বপ্ন নিয়ে এই পুলিশের চাকরিতে জয়েন করেছি স্যার। আপনার মতো নিঃস্বার্থভাবে জনগণের সেবা করব, এটাই আমার ইচ্ছে। আপনি আমার ইন্সপিরেশন। পাশ থেকে বড়বাবু বললেন, এই দাঁড়ান, আপনি স্যারকে চেনেন নাকি? অবশ্যই চিনি, আর আপনাকেও চিনি প্রাণতোষবাবু। কিন্তু আমি তো আপনাকে ঠিক স্যার আবার আপনি? আচ্ছা, বেশ, তুমি যখন চাইছো, তা আমি তো তোমাকে ঠিক চিনলাম না। কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি স্যার। কিভাবে? হাউ? আজ থেকে 16 বছর আগে সাউথ পয়েন্ট স্কুলে আপনি গেস্ট হিসেবে এসেছিলেন কনফারেন্স স্পিচের সময়। আপনি বেশ কিছু মেয়েকে বড় হয়ে কি হতে চাও জিজ্ঞাসা করেছিলেন। হ্যাঁ, ইয়েস, মনে আছে, বিলক্ষণ মনে আছে। উপস্থিত সমস্ত মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে প্রকাশ করলেও তাদের মধ্যে একজন মেয়ে বলেছিল, আমি বড় হয়ে মস্ত বড় পুলিশ অফিসার হতে চাই। আপনি তাকে কাছে ডেকে বুকে জড়িয়ে ধরেছিলেন। আমার মনে পড়েছে। সেই মেয়েই আজ আপনার সামনে দাঁড়িয়ে স্যার। জীবনের আরেকটা বড় ইচ্ছে আজ আমার পূরণ হলো। এতদিনে যাকে আইডল হিসেবে মেনেছি তার সাথে কাজ করার সৌভাগ্য আজ আমার অর্জন হলো। অত্যন্ত স্নেহের সাথে নিজের হাতটা একবার মানসী সমাদ্দারের মাথার উপর রাখলেন মিস্টার ব্যানার্জি। বড় হও মা, খুব বড় হও। তোমাদের মতো মেয়েদের খুব দরকার এই সমাজে। আরো মানসিক দরকার। আরো এগিয়ে যাও জীবনে। পাশ থেকে বড়বাবু গলা খাঁকিয়ে কিছুটা ঠাট্টা করে বললেন, এ তো পুরো জমে ক্ষীর মশাই। হ্যাঁ, এ কিডন্যাপারদের আর বাঁচায় কে? একবার গলা খাঁকরান গোয়েন্দাবাবু। তারপর পুনরায় সেই সুপরিচিত আভিজাত্যপূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করে বললেন, এবার আসল ব্যাপারে আসা যাক মানসী। তুমি ফাইলটা আমাকে দেখাবে, চলো। ও ফাইল দেখে আর কোনো লাভ নেই স্যার, ওতে কিচ্ছু নেই। কিছু নেই মানে? এত বড় একটা ঘটনা, তার কোনো প্রমাণ নেই? সেটাই তো। তবে আমি কিছুদিনে বেশ কিছু নতুন তথ্য হাতে পেয়েছি স্যার। তথ্য বলা ভুল হবে হয়তো, তবে প্রতিটা ঘটনার মধ্যে একটা যোগসূত্র পেয়েছি বলতে পারেন। ভ্রু কুঞ্চিত হয়ে আসে মিস্টার ব্যানার্জির। একরাশ কৌতূহল নিয়ে তিনি বলেন, যেমন? প্রতিবারের টার্গেট তাদেরকেই করা হয়েছে স্যার যাদের বয়স 20-র নিচে। তাছাড়াও সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রত্যেকটা মেয়েই জঘন্য রকমভাবে মোবাইল অ্যাডিক্টেড ছিল স্যার। বাবা মার কাছে জেদ করে মোবাইল কিনেছিল সবাই, যদিও কি কারণে তা জানতে পারিনি। এরকম গরিব ঘরের হয়েও মোবাইল হয়?
স্ট্রেঞ্জ। বুঝলে মানুষই এতক্ষণে কেসটা একটা প্রাণ পেয়েছে। ছাড়ো অশোক। আচ্ছা, মোবাইলগুলো পাওয়া যায়নি তো? ওটাই আমি বলতে যাচ্ছিলাম স্যার, মেয়েগুলোর সাথে সবকটা মোবাইলও জাস্ট ভ্যানিস। চোখের মণিগুলো অস্থির হয়ে ওঠে মিস্টার ব্যানার্জির। তার মানে দাঁড়াচ্ছে, তার মানে সবকটা কিডন্যাপিং এর সাথেই মোবাইলের একটা কানেকশন অবশ্যই আছে, কিন্তু তা প্রায় বাদের খাতাতে এখন রাখতে হবে, কারণ মোবাইলগুলো আমাদের হাতে নেই। কি তাই তো? আচ্ছা, কিডন্যাপিং গুলো হলো কিভাবে? কেউ কোচিং এ যাওয়ার সময়, কেউ মোবাইল ইউজ করতে গিয়ে পায়ে পায়ে একটু দূরের দিকে গিয়ে আর ফিরে আসেনি। স্যার ব্যাপারগুলো সত্যিই অস্বাভাবিক। লকডাউনে এরা বাইরে বেরোলো কি করে? স্যার, এটা জঙ্গলমহল, এখানে কি আর ওই পাহারাদারি আছে কলকাতার মতো? আই সি, তার মানে এই সুযোগটাই কাজে লাগিয়েছে কিডন্যাপাররা, তাই তো? আচ্ছা স্যার, আপনি কি রেপ বা ওই জাতীয় কিছু আশঙ্কা করছেন? না না না, মোটেও তা না, মোটেও তা না। কিন্তু তাহলে কিডন্যাপিং গুলোর মোটিভ কি স্যার? গরিব বাপমার মেয়েকে কিডন্যাপ করে কি এমন হবে? আমার তো মনে হয় এটা রেপ জাতীয় কিছু। না 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 না, একটু ভেবে দেখো মানুষই, মেয়েগুলোর পারিবারিক অবস্থাটা দেখে একটু কনফার্ম হওয়া যায় যে এগুলো নর্মাল টাকার লোভে কিডন্যাপিং মোটেও নয়, আর রেপ জাতীয় কিছুও নয়। তার কারণ রেপ হলে স্বার্থ চরিতার্থ হওয়ার পর নর্মালি রেপিস্টরা মেবি তাদের খুন করতো যাতে না কোনো প্রমাণ থাকে, কিন্তু কোনো ডেড বডিও তো পাওয়া যায়নি। কেউ তো রেপ করে ডেড বডি নিজের বাড়িতে রাখবে না। না 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 না, হিসেব মিলছে না মানুষই। উই মিস সামথিং। তাই তো স্যার, আপনি ঠিকই বলেছেন। সে যাই হোক, এখানে যে কিডন্যাপিং এর কেসটার জন্য আমি আর প্রাণতোষ এসেছি সেটা কেউ জানে না তো? না স্যার, ডিপার্টমেন্টের বাইরে সেইভাবে তো কেউ জানে বলে মনে হচ্ছে না। ওকে, দেন চলো প্রাণতোষ, জিনিসপত্রগুলো রেখে একটু রেস্ট নিতে হবে। আর মানসী, তুমি তোমার মতো করে কেসটা ইনভেস্টিগেট করো, সমস্যা হলে জানিও। আমাকে একটু সব ক্যালকুলেশনগুলো মিলিয়ে তারপর কাজে নামতে হবে। ওকে ওকে স্যার, আপনি যান, রেস্ট করুন। বলে তিনি গাড়ি বের করার আদেশ দিলেন। ড্রাইভার, গাড়ি বের করো। কিছুক্ষণ পরই বাইরে একটা গাড়ি স্টার্ট হওয়ার আওয়াজ কানে এলো। যান স্যার, কাল কথা হবে। বাইরের গাড়িটা আপনাকে পৌঁছে দেবে। বাই স্যার। ওকে মানসী, বাই। বাই। বলে দুজন সশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ব্যানার্জি বাবুর রুমে এলেন বড়বাবু। বেডে গা এলিয়ে বসলেন তিনি। গোয়েন্দা মহাশয় তখন আরাম কেদারায় বসে, তার হাতে একটা বই। গভীর মনোযোগে তিনি বইটা পড়ে চলেছেন। বইটার দিকে তাকালেন বড়বাবু। বইটার সামনে বড় বড় অক্ষরে লেখা, দ্য বিগ স্লিপ। এটা আবার কি বই রে বাবা? এই মুহূর্তে স্যারকে জিজ্ঞেস করা কি ঠিক হবে? অনেক টানা পড়েনের পর বড়বাবু অবশেষে বলেই ফেললেন, মানে স্যার, তাহলে আপাতত কেসটা নিয়ে কি বুঝছেন? কিছুই বুঝিনি প্রাণতোষ, তবে বোঝার চেষ্টা করছি। আচ্ছা প্রাণতোষ, তুমি একা কতজনের সাথে মারপিট করতে পারবে? আচমকাই প্রশ্নটা করে বসেন গোয়েন্দা মহাশয়। হ্যাঁ, এসব কি বলছেন আপনি স্যার? বলোই না। 4-5 জনের সাথে তো পারবোই, তবে তাদের কাছে যদি অস্ত্র থাকে তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। বুঝলাম। কেন স্যার? না কিছু না, জাস্ট এমনি। বুঝলে প্রাণতোষ, আমি যেটা ভাবছি যদি তাই হয়, তাহলে এই কেসটা মোটেই কোনো স্বাভাবিক কিডন্যাপিং জাতীয় কেস নয়। কিন্তু স্যার? কিন্তু শুরুটা করবো কিভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। বুঝলে প্রাণতোষ, এই হলো আসল কেস। আলোর কোনো উৎস বলতে নেই, এরকম না হলে ব্যাপারটা ঠিক জমে না। একটু অন্যভাবে ভাবতে হবে, বুঝলে? বুঝলাম, কিন্তু আপনি কি বড় কিছু আশঙ্কা করছেন? একদমই তাই। কি? সেটা এখন আমি তোমায় বলবো না, আর একটু কনফার্ম হতে দাও। সে যাই হোক, তুমি রেস্ট নাও, আমি বইটা পড়া শেষ করি। ওকে স্যার। বলে মিনিট 10 মধ্যে
বড়বাবু নাক ডাকতে শুরু করলেন। মাছে ভাতে বাঙালি তো, দুপুরে ভারী খাবার পর শরীর যেন একটু নিজে থেকেই নেতিয়ে পড়তে চায়। কিন্তু কিন্তু বিকেলে ঘুম থেকে উঠে বড়বাবু দেখলেন পাশে মিস্টার ব্যানার্জি নেই। সাথে সাথে তিনি মোবাইল নাম্বারটা ডায়াল করলেন। ফোনের ওপাশ থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ বলো প্রাণতোষ, বলো বলো বলো, হ্যালো বলো। হন্তদন্ত হয়ে বড়বাবু বললেন, স্যার স্যার আপনি আপনি কোথায়? ঘুম থেকে উঠে দেখি আপনি নেই। একটা মৃদু প্রাপ্তির হাসি দিয়ে মিস্টার ব্যানার্জি বললেন, টেনশন করো না, তুমি থানায় চলে এসো প্রাণতোষ, দরকার আছে। আমি এখন এখানেই আছি মানুষের সাথে। ওকে স্যার। মিনিট 15-র মধ্যে বড়বাবু থানায় এলেন, আর সাথে সাথে গোয়েন্দাবাবুর উদ্দেশ্যে বেশ কয়েকটা প্রশ্নের ডালি একসাথে ছুটে এলো বড়বাবুর কণ্ঠ থেকে। কোথায় কোথায় গিয়েছিলেন স্যার? আমাকে ডাকলেন না? কোনো উত্তর দিলেন না গোয়েন্দা মহাশয়। তিনি তখন তার অপরিচিত গাম্ভীর্যতা গায়ে মেখে তাল গাছের মতো দাঁড়িয়ে, অতিরিক্ত একটি শব্দও খরচ না করে তিনি শুধু একটি বাক্য বললেন, তুমি যতই চালাক হও হে শেয়াল, বনের রাজা সিংহকেই মানায়। এবার সময় এসেছে সিংহর ক্ষমতা দেখানো। সে যাই হোক, আমি যা বললাম তা তুমি পারবে মানসী? আর ইউ কনফিডেন্ট? হ্যাঁ স্যার, পারবো। দেখো, যদি আমার ধারণা ঠিক হয় তাহলে এই মোবাইল নাম্বারগুলি কালপ্রিটদের অবধি আমাদের পৌঁছে দেবে। যে লোকেশনে মোবাইলটা দেখছো এখন, ওখান থেকে যে কোনো দিকে 5 কিলোমিটার এগোনো মানেই তুমি আমাকে ইনফর্ম করবে, আর সাথে সাথে আমরা ফলো করবো। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এনি কোয়েশ্চেন? ক্লিয়ার স্যার, কিন্তু কোনো কিন্তু নয় মানসী, সব প্রশ্নের উত্তর সঠিক টাইমে পেয়ে যাবে। যাও, এখন কাজে লেগে পড়ো। 24 আওয়ার্স এই মোবাইল নাম্বারগুলোর আপডেট আমার চাই। ইজ ইট ক্লিয়ার টু ইউ? চলো প্রাণতোষ, আমরা রুমে যাই, বইটা এখনো শেষ করা হয়নি। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না স্যার। পরে ঠিকই জানতে পারবে, এখন চলো চলো চলো। বলে গট গট শব্দে দুজনেই বেরিয়ে গেলেন। জঙ্গলের পাশে একটা চায়ের দোকান দেখে গাড়িটা হঠাৎ দাঁড় করানোর ইঙ্গিত দিলেন মিস্টার ব্যানার্জি। দরজা খুলে দুজনেই বেরিয়ে এলেন। চলো হে প্রাণতোষ, একটু চা খাওয়া যাক। আর চা? আপনি যে কি করছেন আমার মাথায় ঢুকছে না স্যার। হঠাৎ উবে গেলেন কোথায়? আর এখন কিসব একটা নাম্বার ট্রেস করতে দিলেন, কি জানি বাপু। ওটা কার নাম্বার স্যার? চুপ চুপ করো। দোকানে কত লোক আছে দেখেছ? এখানে এসব আলোচনা না করাই ভালো। সবই পরে বলবো, সবুরে মেয়া ফলে, বুঝেছ? অপেক্ষা করো। বড়বাবু সম্মতিসূচক বার 2-3 ঘাড় নাড়লেন, তারপর অর্ডার দিলেন, দাদা এদিকে দুটো চা দেবেন তো। দোকানদার সহ উপস্থিত সবাই একবার তাকালেন দুজনের দিকে। তারপর দোকানদার হাতের তর্জনী ও মধ্যমা একসাথে উপরে তুলে ইঙ্গিতের মাধ্যমে বোঝালেন 2 মিনিটের মধ্যে চা আসছে। ততক্ষণে গোয়েন্দা মহাশয় পকেটের সিগারেটের প্যাকেট থেকে একটা ক্লাসিক বের করে ফিল্টারের দিকটা গাড়ির সামনের অংশটায় ঠুকতে শুরু করেছেন। দোকানদার 2 কাপ চা নিয়ে এসে দুজনের হাতে দিলেন ও বললেন, আগে আপনারা কি জমি কিনার লগিয়েছেন? আরে না না, জমি টমি কিনতে কেন আসবো, আমরা তো। কথা শেষ করার আগেই বড়বাবুর কাঁধে হাত দিয়ে আটকে দিলেন মিস্টার ব্যানার্জি। বড়বাবু একবার দৃষ্টিপাত করলেন গোয়েন্দা মহাশয়ের দিকে। তার চোখে মুখে লেপ্টে থাকা একরাশ কৌতূহলটা চোখ এড়ায় না বড়বাবুর। ততক্ষণে সিগারেটটা ঠোকা বন্ধ করে তা তিনি শার্টের পকেটে ঢুকিয়ে দিয়েছেন। তারপর একদম স্বাভাবিক স্বরে তিনি বললেন, আগে হ্যাঁ, কিন্তু কেন বলুন তো, কোনো সমস্যা আছে কি? বড়বাবু অবাক হয়ে গেলেন মিস্টার ব্যানার্জির কথা শুনে। মিশি মিশি কেন এই গরিব মানুষগুলার রুটি রুজি কাইরে নিচ্ছেন বাবু? মোরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি বাবু। আরে রুটি রুজি কোথায় কেড়ে নিচ্ছি দাদা? আপনারা তো এত ভালো মানুষ, আপনাদের রুটি রুজি কেন কেড়ে নেবো? নিচ্ছেন না তো কি বাবু? এই নার্সিংহোম হলে মোদের কী লাভ হবে বলেন দেখিনি? খাইয়া পইরা পয়সা নাই রইলে নার্সিংহোম কী কাজে লাগবে?
আগের বার আপনাদের মতো পঞ্চায়েত বাবু এসে এই হিসাবে বুঝাচ্ছিলেন উনি নাকি আবার ডাক্তার, মানুষকে বাঁচাইতে গেলে সবার আগে খাবার লাগে, এইটুকু জানে নাই? নার্সিংহোম দেখাচ্ছে। আগের বার শুনি নাই, এবারও শুনবো নাই। জমি আমরা দুবো নাই, দরকার পড়লে জান দুবো, কিন্তু জমি দুবো নাই। মোদের কোনো নার্সিংহোম লাগবে নাই। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কথা বলি। জমি নয় আমরা নেব না, আপনি শান্ত হন। আচ্ছা, আপনাদের পঞ্চায়েত প্রধানের নামটা কি? অঞ্জন তালুকদার। দোকানদারের কাঁধে হাত রেখে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে মিস্টার ব্যানার্জি বললেন, আচ্ছা আচ্ছা, আমি কথা বলছি। হ্যাঁ, আমি ওনার সঙ্গে কথা বলছি, আপনারা টেনশন করবেন না। বলে আর 1 সেকেন্ড ও সময় নষ্ট না করে মিস্টার ব্যানার্জি গাড়িতে গিয়ে বসলেন। হতভম্বের মতো সব কিছু শুনতে থাকা বড়বাবু দোকানদারের টাকাটা দিয়ে তিনিও গাড়িতে এসে বসলেন। বাকি রাস্তায় কোনো কথা হলো না দুজনের। বড়বাবু শুধু দেখলেন গোয়েন্দা মহাশয় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি ক্রমাগত কপালের উপরে ঘষে চলেছেন। রুমে পৌঁছেও গোয়েন্দা মহাশয় কোনো কথা বললেন না। সারা ঘর জুড়ে সিগারেট টানতে টানতে শুধু পায়চারি করতে থাকলেন। অবশেষে অনেক সাহস করে বড়বাবুই বললেন, এটা কি হলো স্যার? সিগারেটের শেষ টানটা নিয়ে অবশিষ্টাংশ অ্যাশট্রের মধ্যে রেখে মিস্টার ব্যানার্জি বললেন, তাই তো ভাবছি। হে ছাড়ো, বাদ দাও সব। তুমি এখন যাও, ফ্রেশ হয়ে এসো, একটু পরে বেরোবো, অনেক কাজ আছে। কোথায় স্যার? যাই, পরিচয়টা করে আসি পঞ্চায়েত প্রধানের সাথে। কিন্তু আমাদের কেস তো কিডন্যাপিং নিয়ে স্যার, তার মাঝে এগুলো কি দরকার আছে? ক্ষণিকের মধ্যে গোয়েন্দা মহাশয়ের মুখে ক্রোধের ছাপ ফুটে উঠল। কি দরকার আর কি না দরকার, তা কি আমি তোমার কাছ থেকে শিখবো প্রাণতোষ? বড়বাবু নিজের ভুলটা বুঝতে পারলেন। আই এম রিয়েলি সরি স্যার, আমি ওরম কিছু মিন করতে চাইনি। ইটস ওকে, যাও এখন, তুমি ফ্রেশ হয়ে এলে বেরোবো। আর একটা কথা, সেখানে পৌঁছে নিজের পরিচয়টা আমার মুখ ফসকে বলে ফেলো না যেন। যা বলার আমি বলবো, তুমি শুধু আমার সাথে থাকবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? পঞ্চায়েত বলে কথা, সাথে ডাক্তার, তার কাছে কি লুকোনোর খুব একটা দরকার আছে? এই জাতীয় কিছু বড়বাবু মনে মনে ভাবলেও তা রাগান্বিত মিস্টার ব্যানার্জির কাছে বলা চলে না। অগত্যা আচ্ছা স্যার, বলবো না বলতে তিনি বাধ্য হলেন। আর আরেকটা কথা প্রাণতোষ, তুমি যুদ্ধে পারদর্শী 10 জন সব শুটারকে রেডি করে রাখো, দরকার আছে। ইজ ইট ক্লিয়ার? যুদ্ধ? কার সাথে স্যার? অঞ্জনবাবুর সাথে নাকি? না, একজনকে মারতে 10 জন। আর তাছাড়া উনি মাতব্বর মানুষ, ওনাকে কেন মিছমিছি মারতে যাব? তাহলে আরে দেখোই না কি হয়। আচ্ছা। নমস্কার, আমি মিস্টার অনুজিৎ ব্যানার্জি, আর এ আমার ভাই অনুপম। আমরা দুজনই প্রমোটার। সেই নিয়ে আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। হ্যালো স্যার। বলে বড়বাবুও অঞ্জন তালুকদারের সাথে করমর্দন করলেন। নমস্কার, বুঝলাম। তো দাঁড়িয়ে কেন, বসুন, বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আসলে স্যার, আমরা এখানে একটা ফ্ল্যাট করবো ভাবছি, তাই জমি জমার ব্যাপারে একটু দেখুন, এখানে সবাই ওই জমি থেকেই চাষবাস করে জীবনযাপন করে, তাই আমার মনে হয় না যে এ বিষয়ে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো বলে। বুঝলাম। আরেকটা কথা ছিল স্যার। বলুন। স্যার, আমি শুনছিলাম এখানে একটা নার্সিংহোম হওয়ার কথা ছিল, এটা কি সত্যি? সাথে সাথে পঞ্চায়েতবাবুর শরীরটা যেন হালকা এক ঝলক ঝাঁকুনি দিয়ে উঠল। তবে চোখে মুখে তার বিন্দুমাত্র প্রকাশ না দেখিয়ে তিনি বললেন, এ কথা আপনি কি করে জানলেন? আর তাছাড়াও কথা ছিল বটে, তবে তা ক্যান্সেল হয়ে গেছে। ওকে ওকে, বুঝলাম। আরে আমি কি করে জানলাম তা নয়, গোপনই থাকলো। সে যাই হোক, তাহলে আপনি বলতে চাইছেন যে জমি এখানে কোনো মতেই পাওয়া সম্ভব নয়, তাই তো? একদমই তাই। কি করে সম্ভব বলুন? যেখানে জমির সমস্যার কারণে মানুষের কল্যাণে নার্সিংহোম হয় না, সেখানে ফ্ল্যাট কিভাবে হবে বলুন? তাই তো, আপনার কথা একদম ঠিক। আমরা কোনো খারাপ মোটিভে এখানে কিন্তু আসিনি স্যার।
আমরা শুধু আপনার পারমিশন নিতে এসেছিলাম। হলো না যখন ছাড়ুন, যাকগে। আর তাছাড়া আমরা আপনাকে সম্মান করি স্যার। আমি আপনার মানে ডাক্তারের কর্মব্যস্ত জীবনের পাশাপাশি আপনি যে জনগণের সেবায় নিযুক্ত আছেন, এটা তো একটা বিশাল ব্যাপার স্যার। কজন এরকম করতে পারে বলুন তো? নিমেষেই অঞ্জনবাবুর মুখে এক স্তিমিত প্রসন্ন হাসির ঝিলিক খেলে গেল। অন্যের মুখে নিজের প্রশংসা খেয়ে আর পছন্দ না করে। আপনি কিসের জন্য ডক্টর স্যার? নেফ্রোলজিস্ট, আই মিন কিডনি স্পেশালিস্ট। ও গ্রেট গ্রেট। স্যার, এবার আমরা তাহলে উঠি। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। সে কি, চাটা অন্তত খেয়ে যান। না না, আজকে থাক, পরে কোনো দিন হবে খন। ও হ্যাঁ, এই নিন। বলে গোয়েন্দামশাই একটি শৌখিন পেন অঞ্জনবাবুর উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন। যদিও এটা নতুন কিছু না, গোয়েন্দাবাবুর অপরিচিত কাউকে মনে ধরলে এই জাতীয় উপহার দিয়ে থাকেন। এই অধমের দেয়া এটা আপনার জন্য একটা ছোট্ট উপহার হিসেবে রাখতে পারেন। প্রীত মুখে অঞ্জন তালুকদার বললেন, ও থ্যাংক ইউ, পেনটা সত্যিই খুব সুন্দর। চিন্তা নেই, আপনি এত ভালোবেসে দিলেন যখন, আমি অবশ্যই এটা এরপর থেকে ব্যবহার করব। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার তাহলে আমরা আসি স্যার, ভালো থাকবেন। চলি। বেশ বেশ, আসুন। বলে দুজনে বেরিয়ে গেলেন। রাস্তায় গোয়েন্দাবাবুর উদ্দেশ্যে বড়বাবু বললেন, মানুষটা সত্যিই ভালো, তাই না স্যার? মিছিমিছি আমরা পরিচয়টা গোপন করলাম স্যার। এই কেসটার ব্যাপারে উনি হয়তো আমাদের সাহায্য করতে পারতেন। মুচকি হাসলেন গোয়েন্দাবাবু আর বললেন, তাই তো দেখছি হে প্রাণতোষ। এই ঘটনার পর দুদিন পেরিয়ে গিয়েছে। তখন গোয়েন্দাবাবু নিজের রুমে আরাম কেদারায় বসে দ্য বিগ স্লিপের বাকি অংশটুকুতে মগ্ন। বড়বাবুও পাশের রুমে ঘুমাচ্ছেন। এমন সময় হঠাৎ কলটা আসে মিস্টার ব্যানার্জির কাছে। স্ক্রিনে নামটা দেখে তিনি ফোনটা রিসিভ করলেন আর থমকে গেলেন। ওদিক থেকে এক নারী কণ্ঠস্বর হাঁপাতে হাঁপাতে বলে উঠল, স্যার স্যার, মোবাইল নাম্বারটা লোকেশন থেকে ইস্টে শালবনির দিকে 6 কিলোমিটার এগিয়ে গেছে। আমি ইতিমধ্যেই ফলো করছি স্যার। আমার সামনের বাইকেই আছে ওরা। একটা মাস্ক পরা ছেলে বাইকটা চালাচ্ছে আর পেছনে বোরখা পরা একটা মেয়ে রয়েছে। আঁতকে ওঠেন মিস্টার ব্যানার্জি। আচমকা এসবের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তিনি। মানসী, লিসন মাই ওয়ার্ড, বি কেয়ারফুল। মেবি হি ইজ উইথ ওয়েপন। মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে মানসী। ওই সামনের ছেলেটা কিডন্যাপার। তুমি তোমার লাইভ লোকেশনটা আমাকে সেন্ড করো। ফার্স্ট 10 মিনিটের মধ্যে আমি আর প্রাণতোষ পৌঁছচ্ছি। ভয় পেও না। কোনো উত্তর আসে না। হ্যালো হ্যালো মানসী, হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো মানসী, হ্যালো। এবারে উত্তর আসে। পাচ্ছে স্যার, বাইকটা জঙ্গলের রাস্তা ধরেছে। সিগন্যাল পাচ্ছি না ঠিকঠাক। আমি আমার লোকেশন আপনাকে পাঠিয়ে দিয়েছি। আপনারা as soon as possible আসুন স্যার। আমার ভয় করছে। আই এম কমপ্লিটলি অ্যালোন হিয়ার। মানসী, প্লিজ ডোন্ট প্যানিক। তুমি শুধু বাইকটার উপর নজর রাখো। বলে তড়ি ঘড়ি মিস্টার ব্যানার্জি ফোনটা কাট করলেন আর সাথে সাথে হুঙ্কার দিলেন, প্রাণতোষ, গাড়ি বের করো ফাস্ট। মানসী ইজ ইন ডেঞ্জার। পাশের রুম থেকে ধর ফরিয়ে হাতে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এলেন বড়বাবু। তোমার 10 জন শার্প শুটারকে ইনফর্ম করো এক্ষুনি। করে দিয়েছি স্যার। আপনার গলার আওয়াজ শুনেই বুঝেছিলাম, তাই মেসেজ করে দিয়েছি। ওরা আসছে। এখন চলুন স্যার, মানসী ম্যাডামকে বাঁচাতে হবে। এই টানা পড়েনেও গোয়েন্দা মহাশয়ের মুখের মৃদু হাসিটা চোখ এড়ায় না বড়বাবুর। প্রীত মুখে তিনি তার হাতটা একবার বড়বাবুর কাঁধের উপর রাখেন ও বলেন, ইটস টাইম ফর চেকমেট প্রাণতোষ। কিন্তু কোনো কিন্তু নয় প্রাণতোষ, সব উত্তর পাবে। এখন আমাদের হাতে একদম সময় নেই। কাম অন, লেটস গো, মুভ। বলে দুজনে সশব্দে বেরিয়ে গেলেন। স্যার, সামনের ওই বড় গাছটার পেছনে লুকিয়েছে দুজনে। আমি ফলো করছি বুঝতে পেরে আমার উপর একটা গুলিও চালিয়েছিল ছেলেটা। লাইভ লোকেশন অনুযায়ী মানুষের কাছে পৌঁছাতে খুব একটা বেশি বেগ পেতে হয়নি মিস্টার ব্যানার্জিকে। তবে মানুষের সাথে সাক্ষাতের সাথে সাথেই
এই জাতীয় কিছু শুনে চমকেই উঠেছিলেন তিনি। সে কি, তুমি ঠিক আছো তো? আছে স্যার, কিন্তু প্রাণতোষ বাবু কোথায়? এই পাশের গাছের পেছনে আছে। বলে বড়বাবুকে হাতের ইঙ্গিতের মাধ্যমে গোয়েন্দা মহাশয় কালপ্রিটের লোকেশনটা বুঝিয়ে দিলেন। বড়বাবুও সম্মতিতে একবার ঘাড় নাড়লেন। কিন্তু স্যার এখন আমরা কি করব? গিভ মি 30 সেকেন্ড। পরবর্তী কয়েক সেকেন্ডে মিস্টার ব্যানার্জি কিছু একটা ভাবলেন ও তারপর বললেন, তুমি শিওর এই গাছের পেছনে ওরা আছে? 100% শিওর। দুজনের কারোরই তুমি মুখ দেখতে পাওনি, তাই না? না স্যার, একবারের জন্যও কেউ মাস্ক আর মুখের পর্দা খুলেনি। গুড। আমি যা বলছি তা মন দিয়ে শোনো। প্রাণতোষের 10 জন শার্প শুটার এখন এসে পৌঁছয়নি। যা করার আমাদেরই করতে হবে, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। আমরা 3 জন আর ও একা, আমাদের জেতার সম্ভাবনা বেশি। আমি 10 অব্দি কাউন্ট করবো আর তারপর 3 জন একসাথে ওই গাছের দিকে রিভলভার সেট করে এগোবো। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? আতকে ওঠে মানুষই। স্যার ওর কাছে গান আছে, আমরা যে কেউ মারা পড়তে পারি। আই নো। যা বললাম তাই করো। ঝুঁকি না নিলে লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না মানুষই। রিভলভারটা রেডি রাখো, আর না হলে তো প্ল্যান বি আছেই। বলে মিস্টার ব্যানার্জি আবারও হাতের ইঙ্গিতে সম্পূর্ণ প্ল্যান বড়বাবুকে বোঝালেন। সেদিক থেকে বড়বাবু রিভলভারটা রেডি করে হাতের বৃদ্ধাঙ্গুলি ওপরে তুলে বুঝিয়ে দিলেন যে তিনিও প্রস্তুত। এইবারে সেই চরম মুহূর্ত। মিস্টার ব্যানার্জির হাতের একটি একটি আঙ্গুল ওপরের দিকে তুলে কাউন্টিং শুরু করলেন। যত কাউন্টিং এগোতে থাকলো ততই মানসী সমাদ্দার ও বড়বাবু নিজেদের রিভলভারের সাথে আঙুলের দৃঢ়তা আরও মজবুত করলেন। অবশেষে 10 অবধি গোনা সম্পূর্ণ হতেই সেই গাছের দিকে বন্দুকের নিশানা তাক করে একসাথে 3 জন বেরিয়ে এলেন। এদিকে মিস্টার ব্যানার্জি ও মানসী, আর অন্যদিকে লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়। আর সাথে সাথে মিস্টার ব্যানার্জি ক্রুদ্ধ গলায় হুঙ্কার ছাড়লেন, এই ভালো কাজ তো বেরিয়ে আয়, তাহলে পুলিশে ঝাঁঝা করে দেবো। স্কাউন্ডার। কোনো কাজ হলো না। ততক্ষণে 3 জনই গাছটার দিকে বেশ খানিকটা এগিয়ে গেছেন। এবার বড়বাবু ধমক দিয়ে বললেন, কি হলো, কথা কানে যায় না নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে আয় জানোয়ার, না হলে আমার এই রিভলভারে তোর খুলি উড়িয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। বেরিয়ে আয়। গাছটার কাছে পৌঁছতে আর মাত্র হাত 10 বাকি 3 জনের। আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরই হয়তো ধরা পড়বে ওই জানোয়ার। কিন্তু ঠিক এরপরই যা হলো তা প্রায় অবিশ্বাস্য। গাছটার পাশ থেকে বন্দুক হাতে বেরিয়ে এলো এক মাস্ক পরা যুবক। তবে তার বন্দুকের নলটা ঠেকানো মেয়েটার মাথায়। এর জন্য প্রস্তুত ছিল না কেউই। থতমত খেয়ে যায় 3 জনেই। দেখো, তোমার যা শত্রুতা আমাদের সাথে, ওকে মেরো না। ও সাধারণ একটা মেয়ে, ওকে তুমি ছেড়ে দাও প্লিজ, বিলিভ মি। যুবকটি অট্ট হাসিতে ফেটে পড়ল। কি হলো স্যার, গলার আওয়াজ পাল্টে গেল কেন? হ্যাঁ, এবার বলুন গুলিতে কে কাকে ঝাঁঝরা করবে? হ্যাঁ, একদম চালাকি নয়, একদম চালাকি নয়, না 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 না, একদম নয়। তাহলে এই যে বন্দুকের ঘোড়াটা দেখছেন, এই বন্দুকের ঘোড়াটা টিপতে আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না স্যার, 1 সেকেন্ডও টাইম লাগবে না। এই বলে যুবকটি বাম হাত দিয়ে নিজের মুখের মাস্কটা খুলে ফেলল, আর সাথে সাথে একটা নারী কণ্ঠ আতকে উঠল। এই কি রকি, তুই? মানুষ ভূত দেখলেও এত অবাক হয় না বোধহয়। আপনি ওকে চেনেন মানসী ম্যাডাম? ওকে এখানের সব পুলিশই চেনে। খুন, চুরি, ডাকাতি, শ্লীলতাহানি সবের সাথে যুক্ত এই হারামজাদা। তবে কোনো প্রমাণ নেই, তাই তো? আরে আপনি তো 2 দিন এসেছেন ম্যাডাম, কত বড় বড় অফিসার আমার কিছু করতে পারলো না, আর আপনি তো চুনোপুটি। দেখো, আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি রকি, রূপাকে তুমি ছেড়ে দাও।
গুলি চালালে আমাকে চালাও, ওকে ছেড়ে দাও। তুমি যে ওকে ভালোবাসো। বড়বাবু ও মানসী সমাদ্দার মিস্টার ব্যানার্জির মুখে এ কথা শুনে যেন আকাশ থেকে পড়েন। এসব তিনি কি বলছেন? এসবের মাঝে আবার রকির উন্মাদতা জেগে ওঠে। ছেড়ে তো দেবই স্যার, ছেড়ে তো দেবই। তবে তবে সঠিক জায়গায়। আর আর কি যেন বললেন, কি যেন বললেন? ভালোবাসা। আমি কাউকে ভালোবাসি না, কাউকে না। আমি ভালোবাসি বলতে শুধু টাকা, টাকা, অনেক টাকা, অনেক টাকা। আপনারা জানেন, আপনারা জানেন এই লকডাউনে আমরা গরিবরা কিভাবে বেঁচে আছি? জানেন না, একদম জানেন না, কিচ্ছু জানেন না। আরে আপনারা তো মোটা টাকা স্যালারি পান, ঘুষ নেন, আপনাদের আর কি? ঠিক এই মুহূর্তে বোরখা পরার মেয়েটির শরীর একবার ঝাঁকুনি দিয়ে ওঠে। তা দেখে মাথায় বন্দুক ধরে রাখা তার বয়ফ্রেন্ড বলল, কিরে রূপা, ভয় পাচ্ছিস? না 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 না, ভয় পাস না, ভয় পাস না, আমি আছি তো। তোর বয়ফ্রেন্ড আছে তো নাকি? আমি তো তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ, তোর আবার কিসের টেনশন? হ্যাঁ, কয়েক সেকেন্ড সব চুপ। পর মুহূর্তেই শুধুমাত্র একটা ইংরেজি শব্দ ভেসে আসে মিস্টার ব্যানার্জির মুখ দিয়ে। ওকে, লেটস স্টার্ট, মুভ। ঠিক তারপরই যা ঘটে তা কারুর ভাবনাতেও আসা সম্ভব না। সেকেন্ডের ভগ্নাংশে অসাধারণ ক্ষিপ্রতায় হাতের এক দুর্দান্ত মার্শাল আর্ট ইউজ করে বোরখা পরা মেয়েটি সজোরে আঘাত হানে তার বয়ফ্রেন্ডের হাতে। রকির হাতে থাকা বন্দুকটা ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। 1 মিলি সেকেন্ডে অতিরিক্ত সময় ব্যয় না করে মেয়েটির সাথে সাথে নিজের দুই কোণে দিয়ে সজোরে একটা আঘাত করে রকির পেটে। যন্ত্রণায় কাতরে ওঠে সে। সশব্দে মাটিতে বসে পড়ে রকি। গোয়েন্দাবাবু এই সুযোগে এগিয়ে গিয়ে তার বন্দুকের নলটা সোজা ঠেকিয়ে দেয় ভূপতিত রকির মাথায় আর বলেন, ইটস চেকমেট। তো এই আপনার প্ল্যান বি স্যার? মুচকি হাসেন মিস্টার ব্যানার্জি ও বড়বাবুর উদ্দেশ্যে আদেশ নেন, প্রাণতোষ, তাড়াতাড়ি জানোয়ারটাকে গাছের সঙ্গে বাঁধো। হতভম্বের মতো দেখতে থাকা বড়বাবু কোনো রকমের সম্বিত ফিরে পেয়ে মিনিট দুয়েকের মধ্যে রকিকে ভালো করে গাছে বেঁধে ফেলেন। একটা সাধারণ গ্রামের মেয়ে হয়ে এত দুর্দান্ত মার্শাল আর্ট অসম্ভব। কে এই মেয়ে স্যার? যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মেয়েটির উদ্দেশ্যে বলে রকি, কে কে- কে- কে তুই, কে তুই? হ্যাঁ, আমি বলছি। মেয়েটি ততক্ষণে ব্যানার্জি বাবুর দিকে এগিয়ে এসে একটা স্যালুট ঠুকে নত মস্তকে প্রণাম করে। মিস্টার ব্যানার্জিও তার হাতটা অত্যন্ত স্নেহের পরশে মেয়েটির মাথায় বুলিয়ে দিয়ে বলেন, গুড জব মাই গার্ল, প্রাউড অফ ইউ। জীবনে আরো এগিয়ে যাও। আর বোকাটা খুলে ফেলো তোমার। মেয়েটি বোরখাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। প্রাণতোষের মানুষই, তোমরা দেখো তো একে চিনতে পারো কিনা। বেশ কয়েকটা মুহূর্ত কাটল। মেয়েটি মুখের আবরণ সরানো মাত্রই দুজনেই আটকে উঠল। এ কি? এ তো যশোদা। হ্যাঁ তাই তো, মাসখানেক আগেই তো এর নাম বেরিয়েছিল খবরের কাগজে। জঙ্গলমহলের এনসিসি ট্রেনিং টিমের টপার যশোদা মুর্মু। একদম ঠিক। একে আপনি কোথা থেকে পেলেন? আর রূপাটাই বা কে? কি যে সব হচ্ছে না, উফ। আর উতলা হয়েও না প্রাণতোষ, সব এবার জানতে পারবে। তার আগে লম্পটটাকে ইন্টারোগেট করা দরকার। এই জানোয়ারটার কাছ থেকে অনেক কিছু জানার আছে। আচ্ছা যশোদা, তুমি এবার এসো মা। চিন্তা করো না, আমি তোমার কাজে ভীষণ খুশি হয়েছি। মাত্র 19 বছর বয়সে তোমার মতো সাহসী মেয়ে সত্যি খুব কম হয়। চিন্তা করো না, কলকাতায় ফিরে আমি তোমার নাম কলকাতা পুলিশের জন্য সুপারিশ করব। ওকে? আর মিস্টার নিরলস ব্যানার্জির সুপারিশ মানে তোমার চাকরি তো কনফার্ম। প্রীত মুখে সবাইকে স্যালুট করে যশোদা বেরিয়ে গেল। এবার তুই বল স্কাউন্ড্রেল, তোরা কি করিস মেয়েগুলোর সাথে, বল বল।
রকির মাথায় 3টে বন্দুকের নল ঠেকানো অবস্থায় মিস্টার ব্যানার্জি প্রশ্নটা করলেন। আমাকে আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না। তাহলে তাড়াতাড়ি বল, জলদি বল। বলছি স্যার, বলছি আমাকে মারবেন না। এই মেয়েগুলোর সাথে কি 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 হয় আমি সত্যি জানি না স্যার, আমি সত্যি জানি না। বড়বাবু রকির গালে একটা সপাটে চড় কষিয়ে দিয়ে বললেন, ছ্যাবলামো হচ্ছে এখানে। আমি সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি, আমি জানি না স্যার, আমি জানি না। আমাকে শুধু টাকা দেওয়া হতো এই কাজগুলো করার জন্য, আমাকে শুধুই টাকা দেওয়া হতো। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। তার মানে স্যার এ শুধু দাবার গুঁটি, মাস্টার মাইন্ড আলাদা কেউ। কে দিত টাকাটা? আমি জানি না স্যার, আমি জানি না। ওর মুখে মাস্ক পরা থাকতো সবসময়। আমি জানি না স্যার, জানি না। সত্যি বলছিস তো? বড়বাবুর কাঁধে হাত রেখে মিস্টার ব্যানার্জি বললেন, ডেরাটা কোথায় যেখানে মেয়েগুলোকে দিয়ে আসতিস? এখান থেকে আরো 10 কিলোমিটার আর জঙ্গলের ভেতরে স্যার। আমাকে ছেড়ে দিন। এই অবস্থায় হঠাৎই পিছনে বেশ কিছু পায়ের আওয়াজ একসাথে এগিয়ে আসতে শোনা গেল। 3জন মুখ ফিরিয়ে দেখল 10 জন সশস্ত্র তাগড়াই যুবক ঠিক তাদের পেছনে এসে দাঁড়িয়েছে। উপস্থিত সবাই ব্যানার্জি বাবু ও বড়বাবুকে স্যালিউট করলো। তোমরা আসতে সামান্য লেট করে ফেলেছ, তবে তোমাদের জন্য একটা মিশন আছে বলে গোয়েন্দা মহাশয় বড়বাবুকে বললেন, প্রণতোষ, রকিকে নিয়ে তোমরা ওই লোকেশনে যাও। ওখানেই আছে আসল কালপ্রিট। যেন তেন প্রকারণে নেক্সট 2 দিনের মধ্যে এই মাস্টার মাইন্ডকে আমার হাতে চাই। দ্যাটস মাই অর্ডার। বলো, পারবে তো? ইউ হ্যাভ টু ডু ইট। ইয়েস স্যার, অবশ্যই পারবো। আর মানসী, তোমাকে আমি আরেকটা স্পেশাল কাজ দেবো, তবে সেটা আমি তোমাকে পার্সোনালি জানাবো। ওকে স্যার। ওকে, আমি বেরোচ্ছি মানসী। চলো, তুমি আমার সাথে চলো। আর প্রাণতোষ, তুমিও বেরিয়ে পড়ো আমার টিম নিয়ে। বেস্ট অফ লাক অ্যান্ড বি কেয়ারফুল, দে আর রিয়েলি ডেঞ্জারাস। মনে রেখো, অনলি 2 days। ওকে, বাই। বলে মিস্টার ব্যানার্জি ও মানসী সমাদ্দার বেরিয়ে গেলেন। ঘটনার 2 দিন পর আজই তো প্রাণতোষের কাজ হাসিল করে ফিরে আসার কথা। যদি কোনো কারণে প্রাণতোষ ব্যর্থ হয়, তাহলে তো সব আশা ভরসা চিরতরে জলাঞ্জলি যাবে। তাছাড়া ওরা সবাই ঠিক আছে জানি না, কারণ যদি কিছু হয়ে যায় তাহলে তো না একটু বেশি রিস্ক নিয়ে ফেললাম কি? হাতে সময়ও ছিল না। লেট করা মানেই তো কিডন্যাপাররা সচেতন হয়ে যেত, আর হয়তো হাতের নাগালে পাওয়া যেত না। মিস্টার ব্যানার্জি তখন সিগারেট হাতে সারা ঘর ময় পায়চারি করে বেড়াচ্ছেন আর এইসবই ভেবে চলেছেন। ঠিক এই সময় স্মার্টফোনটা বেজে ওঠে। নামটা দেখে তড়িঘড়ি ফোনটা রিসিভ করে মিস্টার ব্যানার্জি। হ্যালো প্রাণতোষ, তোমরা ঠিক আছো তো? ফোনের ওদিক থেকে আনন্দে আত্মহারা হয়ে বড়বাবু বলেন, স্যার, এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট স্যার। আমরা সব একদম ঠিক আছি। ছোটখাটো চোট ছাড়া সেরকম আর কিছু হয়নি। আর স্যার, ডেরা থেকে আরো 6টা মেয়ে উদ্ধার হয়েছে। চমকে ওঠেন মিস্টার ব্যানার্জি। সে কি, ওরা বেঁচে আছে তো? হ্যাঁ স্যার, আছে। তবে প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন আছে, স্পেশালি অ্যাবডোমেনে। তবে স্যার, তা কিন্তু নখের আঘাত নয়। ভ্রু কুঁচকে ওঠে মিস্টার ব্যানার্জির। আর হ্যাঁ, আসল কথাটাই তো বলা হয়নি। এসবের মাস্টার মাইন্ড এখন আমাদের জিম্মায় স্যার। নাম হচ্ছে সুবেশ বালোটিয়া। মিস্টার ব্যানার্জি বিড়বিড় করে বলেন, এবার দেখ কেমন লাগে সুবেশ। কিছু বললেন স্যার? না কিছু না। আপনি তাহলে শালমনি থানায় চলে আসুন স্যার। আরো অনেক কিছু মিস্ট্রি আছে, ইন্টারোগেশন করতে হবে জানোয়ারটাকে। ওকে, আমি আসছি। বল চলো, তোর নাম কি?
শালবনী থানায় পৌঁছে 1 সেকেন্ডও সময় নষ্ট করেননি মিস্টার ব্যানার্জি। সোজা সুবেশকে নিয়ে ইন্টারোগেশন রুমে প্রবেশ করেন ও জেরা শুরু করেন। पहले ही तो बोले দিয়েছি। আবার বল, কি হলো বল। हमार नाम सुबेश सुबेश बलोटिया। এই মেয়েগুলোর সাথে তুই কি করেছিস বল। আনসার মি, আনসার মাই কোশ্চেন স্কাউন্ডারেল। कुछ भी नहीं। এই কথা শোনা মাত্রই মিস্টার ব্যানার্জি যা করলেন তার জন্য পাশে থাকা বড়বাবুও হতচকিত হয়ে গেলেন। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি শটান সুবেশের কলার জাপটে ধরলেন। আমি যদি না প্রশাসনের সাথে যুক্ত থাকতাম, তোকে এখন নিজের হাতে খুন করতাম স্কাউন্ডার। ছোট ছোট বাচ্চাগুলোকে কিডন্যাপ করতে তোর লজ্জা করে না জানোয়ার? ইউ ব্লাডি বাস্টার্ড। বড়বাবু গতিক বুঝে মিস্টার ব্যানার্জিকে সরিয়ে আনলেন। স্যার স্যার শান্ত হন স্যার, আমি বুঝতে পারছি আপনার ভিতরে কি চলছে, কিন্তু কিন্তু প্লিজ শান্ত হন। আমারও তো ইচ্ছে হচ্ছে এই শুয়োরের বাচ্চাটাকে কেটে টুকরো টুকরো করে রাস্তায় কুকুরদের খাইয়ে দিই। এটা কি করে পারে বলতো প্রাণতোষ? এটা কি মানুষ? জানোয়ার কথাকার। সেদিকে রসকসহীনভাবে হাত পা বাঁধা অবস্থায় বসে থাকা সুবেশ অট্ট হাসিতে ফেটে পড়ল। आप लोग मेरा कुछ नहीं बिगाड़ सकते। सबसे ज्यादा क्या करेंगे हैं? मार देंगे हैं? नहीं तो जेल में डाल देंगे, और तो कुछ नहीं। मौत से मैं नहीं डरता हूं सर। এবার বড়বাবু সামলাতে পারলেন না নিজেকে। শটাঙে গিয়ে সপাটে একটা চড় কষিয়ে দিলেন সুবেশের গালে। শুয়োরের বাচ্চা, বল মেয়েগুলোর সাথে কি করিস তুই, বল নাহলে। अरे इतना गुस्सा क्यों हो रहे साहब? वो सब लड़की को लेके हम ज्यादा कुछ नहीं करते हैं सर, सिर्फ बेच देते हैं। চমকে ওঠেন বড়বাবু, কিন্তু গোয়েন্দা বাবুর মুখ চোখের কোনো পরিবর্তন নেই। তিনি একদম স্বাভাবিক। ঘটনাটা যে নারী পাচারের তা যেন তিনি আগে থেকেই জানতেন। এ কি স্যার, এসব যে নারী পাচার সংক্রান্ত, এটা আপনি জানতেন? আন্দাজ তো শুরুতেই করেছিলাম, কারণ তো সুদূর স্বীকারোক্তিটা প্রয়োজন ছিল। কিন্তু কিন্তু কি স্যার? বলছি। বলেই মিস্টার ব্যানার্জি সুবেশের উদ্দেশ্যে আরও গম্ভীর গলায় প্রশ্ন ছুড়লেন। মেয়েগুলোর শরীরে পেটে ওই দাগগুলো কিসের, তাই না? দ্যাট ইজ দ্য কোশ্চেন। वो तो बॉस करते हैं, हम तो कुछ नहीं करते साहब, सिर्फ बिचाईते हैं। সুবেশের মুখে কথা শুনে যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন বড়বাবু। অত্যন্ত উদ্বিগ্নতার সাথে মিস্টার ব্যানার্জির দিকে তাকিয়ে বললেন, এইসব কি স্যার, এরও বস? মুখে সামান্য এক হাসি মেখে সুঠাম শাল গাছের মতো দাঁড়িয়ে থাকেন গোয়েন্দা মহাশয় আর বলেন, একটু দেখছি শেয়ানে শেয়ানে টক করে প্রাণতোষ। সেই শুনে বড়বাবু আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন ও দাঁতে দাঁত চেপে বলেন, তোর মুখ থেকে তো আমি কথা বের করেই ছাড়বো সুবেশ। কে তোর বস? বল বল জানোয়ার, বল। छुपाने का कोई बात ही नहीं है साहब, आप लोग तो सब उन्हें पहचानते हैं। আমরা চিনি? হ্যাঁ, এসব কি বলছে স্যার? নাম বল, নাম বল। আনসার মাই কোশ্চেন, বেশি কথা বাড়াস না। নাম বল, নাম বল। मैं अगर नाम बोल दिया तो भी आप लोग उन्हें कभी नहीं ढूंढ पाएंगे और कुछ प्रूफ भी नहीं कर पाएंगे। সেটা আমাদের উপর ছেড়ে দে, তুই শুধু নাম বল। ওনার নাম আছে অঞ্জন, অঞ্জন তালুকদার। পায়ের তলার মাটিটা যেন কেঁপে ওঠে বড়বাবুর। ঠিক শুনলেন কি তিনি? কাঁচুমাচু মুখে তিনি মিস্টার ব্যানার্জির দিকে একবার তাকান। মুখে মৃদু একটা হাসি নিয়ে গোয়েন্দা মশাইও বড়বাবুর দিকেই দেখে চলেছিলেন। এই প্রাণতোষ, সেদিন তো কত তারিফ করছিলে, তা তোমার ভালো মানুষের কি হলো?
আপনি হাসছেন স্যার? বুঝলে প্রাণতোষ, আমার প্রফেশনের দরুন বদমাস লোকের সাথে আমার বহুবার সংঘাত হয়েছে, কিন্তু এই যে দেখছি একদম সাক্ষাৎ শয়তান, সবার চ্যাক কাটে ওপরে। আমার সাথে চালাকি, ওকে আমি ছাড়বো না। বলে বড়বাবু সুবেশের গলা টিপে ধরেন। বল বল, ওই শুয়োরের বাচ্চাটা কোথায়, বল। যন্ত্রণায় কাতরাতে থাকা অবস্থাতেও নেতিবাচক ঘাড় নাড়ায় সুবেশ। বলবি না সালা, তোর ঘাড় বলবে। বলে রাগে ফুঁসতে ফুঁসতে কেউ কিছু বুঝে ওঠার আগেই কোমর থেকে রিভলভারটা বের করলেন বড়বাবু। সেকেন্ডের ভগ্নাংশে সোজা গুলি চালিয়ে দিলেন সুবেশের পায়ে। যন্ত্রণায় কাতরে উঠল সে। मुझे भी नहीं पता है साहब। वो उनका पता किसी ने नहीं बोलता। কি আবারও মিথ্যে? তোকে আজকে আমি মেরেই ফেলবো জানোয়ার, তোকে আজ আমি মেরেই ফেলবো জানোয়ার। বলে বড়বাবু আবার রিভলভারটা হাতে তুলে নিতে উদ্যত হলেন, কিন্তু গোয়েন্দা মহাশয় তার কাঁধে হাত দিয়ে তাকে থামিয়ে দিলেন। কন্ট্রোল কন্ট্রোল প্রাণতোষ, কন্ট্রোল। এরকম না করলে হবে না স্যার। দেখতে পাচ্ছেন তো আমাদের দেখিয়ে কেমন দাঁত খেলাচ্ছে জানোয়ারটা। ও সব জানে স্যার, সব। আর গোটা কত ঘা পড়লেই তোতা পাখির মতো বলতে শুরু করবে। গোয়েন্দা মহাশয় নেতিবাচকভাবে ঘাড় নাড়িয়ে বললেন, প্রণতোষ ও কিচ্ছু বলবে না, কারণ ও সত্যি বলছে, ও সত্যিটাই জানে না ওর বস কোথায়। অবাক হয়ে যান বড়বাবু। আপনি কি করে এত শিওর হচ্ছেন স্যার? ভেবে দেখো প্রণতোষ, যে মহাশয় এত বড় একটা র্যাকেটের মাথা, সে আর যাই হোক মাথা মোটা নয়। তোমার কি তাই মনে হয় সে নিজেকে সতর্ক রাখবে না? মানে রাখবে, কিন্তু তাই তো বলছি, এই যে তোমরা রেড করে স্কাউন্ড্রেল আর ওর টিমটাকে ধরে নিয়ে এলে, তোমার কি মনে হয় এই খোঁজ ওদের বসের কাছে পৌঁছয়নি? প্রাণতোষ সত্যিই জানে না অঞ্জন তালুকদার এখন কোথায়, আর পাখি এতক্ষণে তার গোপন কোটরও ঢুকে পড়েছে। মিস্টার ব্যানার্জির মুখে কথা শুনে সেই যন্ত্রণার মাঝেও আবারও অট্টহাসিতে ফেটে পড়ে সুবেশ। ये है असली धुरंधर इंसान। ये साहब एकदम सही बोल रहा है। हम लोग नहीं जानता बॉस किधर है, और आप लोग भी उन्हें कभी पकड़ नहीं पाएंगे। তাহলে স্যার এখন কোথায় খুঁজবো ওই জানোয়ারটাকে? ओ, आप लोगों का बस का बात नहीं है सर। সুবেশের এই আত্মসম্মান বোধে আঘাত করা কথাগুলোতে উত্তর ক্ষুব্ধ হয়ে উঠছিলেন বড়বাবু, কিন্তু গোয়েন্দা মহাশয় একদম শান্ত। তার মুখে একটা স্থিমিত প্রসন্ন হাসি সর্বদা বিরাজমান। তাহলে বলছি সুবেশ, সে আমাদের সাধ্য নয়, তাই না? ওকে, দেখা যাক। সুবেশ নেতিবাচক ঘাড় নাড়ল। তাহলে 5 সেকেন্ড চোখটা বন্ধ কর। প্রণতোষ, তুমিও করো। কেন স্যার, কেউ? করোই না। কিছুটা বিরক্ত হয়েই বড়বাবু ও সুবেশ বালটিয়ার চোখটা বন্ধ করল। মিস্টার ব্যানার্জি কাউন্টডাউন আরম্ভ করলেন। 1, 2, 3, 4 and 5। এবার চোখ খুলো। মানসী, কাম হিয়ার। সাথে সাথে চোখ খুলল দুজনেই, আর মানসী সমাদদারও ঘরে প্রবেশ করল। তার হাতে রিভলভার, আর রিভলভারের নলটা ঠেকানো একজনের মাথায়, অঞ্জন তালুকদার। তা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল বড়বাবুর আর সুবেশের। কিভাবে? একই অবস্থা অঞ্জন তালুকদারেরও। আপনারা প্রমোটার নন? এবার মিস্টার ব্যানার্জি অট্টহাসিতে ফেটে পড়লেন। আগে না মিস্টার অঞ্জন তালুকদার, আমরা প্রমোটার নই। বলে মিস্টার ব্যানার্জি সুবেশের দিকে তাকিয়ে বললেন, বাবা সুবেশ, এটা কে? তোমার বসকে ধরার সাধ্য যে আমাদের নেই, তুমি কি দেখতে পাচ্ছ এখন? পাশ থেকে মানসী সমাদদার বললেন, স্যার, মেটিয়া বুরুজ থেকে তুলে এনেছি জানোয়ারটাকে।
ও বাবা, তাই নাকি? হ্যাঁ, এরই মধ্যে মেটিয়াবুরুজ পৌঁছে গেছিলেন মহাশয়। বাহ 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 বাহ। তা অঞ্জনবাবু, এবার আপনি নিজে থেকে স্বীকার করবেন নাকি বাকিটা আমি বলবো? হ্যাঁ, আমাকে এখানে কেন তুলে এনেছেন? কি প্রমাণ আছে আপনাদের কাছে? ও বাবা, এখনো দম্ভ কমেনি দেখছি। হ্যাঁ, প্রমাণ লাগবে না? প্রমাণ লাগবে তো। সামনে দেখ, চেয়ারে প্রমাণটা বসে আছে। বলে সুবেশের দিকে ইঙ্গিত করেন গোয়েন্দা মহাশয়। রুমে আসা থেকে সুবেশকে এতক্ষণ লক্ষ্য করেনি অঞ্জন তালুকদার। এবার তাকে দেখা মাত্রই জোঁকের মুখে যেন নুন পড়ল। আরো প্রমাণ লাগবে? দিচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর সাসপেন্স সহ্য করতে না পেরে এবারে বড়বাবু কণ্ঠ ছাড়লেন। স্যার, আপনি শুরু থেকে বলবেন কি পুরো ব্যাপারটা? আমার সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বলুন না স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, এই সুবেশের ব্যাপারটা বাদ দিয়ে বাকিটা তো আমার কাছেও ধোঁয়াশা। তবে একটা বিষয় না বলে পারছি না স্যার, আপনার দেওয়া ইনফরমেশন না থাকলে এই জানোয়ারটাকে কখনোই ধরা সম্ভব হতো বলে মনে হয় না। কিন্তু সেই ইনফরমেশনগুলো আপনি পেলেন কিভাবে? তাছাড়াও যে কেসটা সলভ করতে আজ 1 বছর ধরে পুলিশ হিমশিম খাচ্ছে, যার মধ্যে এত কিছু চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে, তা আপনি এত কম সময়ে মানে কিভাবে? সবই সম্ভব, বুঝলে, শুধু প্রয়োজন বুদ্ধি। তুমি যখন প্রথম আমার কাছে কেসটা বিশ্লেষণ করলে প্রাণতোষ, আমি তখনই বুঝেছিলাম কেসটা আর যাই হোক মোটেই কিডন্যাপিং নয়। তবে কোনো প্রমাণ পাচ্ছিলাম না। অনুমানের বসে তো আর এগোনো যায় না। তারপর মানসিক ঘটনাগুলো যোগসূত্র বলতে যেগুলো আমাকে বললো, তাই আমার মনে প্রথম খটকাটা জাগায় মোবাইল। তোমার তো মনে আছে প্রাণতোষ, একদিন দুপুরে হঠাৎ আমি গায়েব হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্যে। হ্যাঁ স্যার, বিলক্ষণ মনে আছে। তারপরেই তো আপনি আমাকে থানায় ডাকলেন আর মানসী ম্যাডামকে কি একটা নাম্বার ট্রেস করতে দিলেন। একদম ঠিক ভাইয়া, ওই দুপুরেই লুকিয়ে আছে যশোদা রহস্য, যা সেদিন তোমরা প্রত্যক্ষ করেছিলে। আর কিছু মনে করাবেন না স্যার, সেদিন যা খেল আপনি দেখালেন, আমার জান তো এই যায় ওই যায় অবস্থা। আরে না হলে কি রকি আমাদের হাতে আসতো? ওকে, ব্যাক টু দ্য মেইন টপিক। আসলে প্রাণতোষ, এই হারামজাদার আন্ডারে রকির মতো অনেকগুলো ছেলে কাজ করে। এই ছেলেদের স্কাউন্ডারেলটা টাকা পেমেন্ট করতো সুবেশের হাত দিয়ে। বদলে ছেলেগুলো কম বয়সী মেয়েদের টার্গেট করতো আর প্রেমের জালে ফাঁসিয়ে সম্ভবত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে তুলে এনে সুবেশের হাতে তুলে দিত। এটাই হচ্ছে মূল ঘটনা। তারপর কি করতো তা তো শুনলেই। আচ্ছা, আর এই প্রেমের মাধ্যমটা ছিল মোবাইল, তাই তো স্যার? একদম প্রাণতোষ, সেটাই আন্দাজ করে দুপুরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এখনো 3টি পরিবার আছে যাদের বাড়িতে কম বয়সী মেয়েও আছে আর মোবাইলও আছে। আর একটু খতিয়ে দেখে বুঝি তাদের মধ্যে একজনের মেয়ে আছে যে প্রেম করে, নাম রূপা, তাই তো স্যার? ইয়েস, নো ডাউট। তারপরে আগমন হয় আমাদের যশোদা। তারপর পুরো প্ল্যানটা যশোদাকে বুঝিয়ে দিই। ফাইনাল যেদিন রকি রূপাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেবে, সেদিন যেন রূপার বদলে ছদ্মবেশের যশোদা রকির সাথে যায়। আর এদিকে রূপার মোবাইল নাম্বারটা ট্রেস করার জন্য তুলে দিই মানসীর হাতে। তারপর যা হলো তা তো তোমরা সচক্ষে দেখলে। হতভম্বের মতো হাঁ করে শুনতে থাকে সবাই। ওরে বাবা, এ তো রীতিমতো চোরের ওপর বাটপাড়ি স্যার। আর এই জানোয়ারটাকে কিভাবে শনাক্ত করলেন স্যার? রসু ভাইয়া, রসু। মনে করে দেখো প্রাণতোষ, থানায় মানসীকে রূপার নাম্বারটা দিয়ে ফেরার সময় সেদিন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। বড়বাবু ভাবলেন কিছুক্ষণ। হ্যাঁ, মনে পড়েছে স্যার, চায়ের দোকানে। রাইট। সেখানে দোকানদার বলেছিল নার্সিংহোম হওয়ার জন্য সাধারণ মানুষগুলো রাজি হচ্ছিল না, কিন্তু পঞ্চায়েত বাবু তাদের রাজি করানোর জন্য চেষ্টা করছিলেন। আর ইউ রিমেম্বার? হ্যাঁ স্যার, তাই তো বলেছিল। এখানে এই অঞ্জন তালুকদারকে নিয়ে আমার প্রথম সংশয়টা জাগ্রত হয়। গ্রামের পঞ্চায়েত প্রধান যেখানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা, তা না করে প্রমোটারদের হয়ে কথা বলছে কেন? ওয়াই? ওর লাভটা কি এতে? আর সেই সংশয় বদ্ধমূল হলো যখন ওই একই প্রস্তাবে ও আমাদের সময় রাজি হলো না। ও, এই জন্যই আপনি পরিচয় গোপন রেখে তড়িঘড়ি এর সাথে দেখা করতে গিয়েছিলেন? আমি খোঁজ নিয়ে দেখেছি প্রাণতোষ। প্রমোটারদের যাওয়ার 1 মাস পরেই শুরু হয়েছে এই নিখোঁজ হওয়ার খেলা। সবই বুঝলাম স্যার, কিন্তু পুলিশ কিছু পেল না কেন?
কি করে পাবে? পুলিশ তো এর হয়ে কাজ করতো। মানসী ও বড়বাবু সমবেতভাবে উত্তর দিলেন। বুঝলাম স্যার। এবার খোদ কালপ্রিট বলে উঠল, কিন্তু আমাকে এখানে কিসের ভিত্তিতে তুলে এনেছেন? কি প্রত্যক্ষ প্রমাণ আছে? অঞ্জন তালুকদারের মুখে এ কথা শুনে গোয়েন্দা মহাশয় হাসি মুখে বললেন, অকাট্য যুক্তি। আমি জানি তুই এরকমই কিছু একটা বলবি। কি? ও ঠিক বলছে স্যার। একদম ঠিক। শুধুমাত্র কারো মুখের কথায় তো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। বড়বাবু নেতিবাচক ঘাড় নাড়লেন। ভেবে দেখো প্রাণতোষ, এই অঞ্জন তালুকদার এখনো কিন্তু আইনের চোখে সম্পূর্ণ দোষী নন। সুবেশের স্বীকারোক্তি ছাড়া এর বিরুদ্ধে আর কিছু আমাদের হাতে নেই। না একে কেউ ডেরাতে যেতে দেখেছে, না কিডন্যাপিং করতে, না সাসপিসিয়াস কিছু। পুরো প্ল্যানটা জাস্ট ক্লিয়ার প্রাণতোষ। মানতেই হবে চরম ধুরন্ধর মানুষই অঞ্জন তালুকদার। কিন্তু পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বলে মিস্টার ব্যানার্জি পকেট থেকে কিছু একটা বের করতে করতে কিছু সঙ্গতিহীন কথা বলতে শুরু করলেন। বয়স তার কম হলো না প্রাণতোষ। এতদিনে সব ধরনের মানুষদের সাথে পরিচয়ের সুবাদে একটু উপলব্ধি করেছি, বুঝলে? পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক হলো মানুষের ঠোঁট। এই দিয়ে বেরোনো শব্দ থেকে বিশ্বাস নামক বস্তুটি নিয়ন্ত্রিত হয়। অবাক হয়ে যান বড়বাবু। এইসব কারণে মিস্টার ব্যানার্জির উপর কখনো কখনো ক্ষুব্ধও হন তিনি, তবে তা বাইরে প্রকাশ করেন না। চরম সময় মানুষটা এমন কিছু কথা বলে বসে যার না থাকে মাথা, না থাকে মুন্ডু। মানে সে না হয় নিয়ন্ত্রিত হয় স্যার, কিন্তু এখন এসব শুনে কখনো কখনো আমার উপর রেগে যাও, তাই না? স্বাভাবিক। বলে গোয়েন্দা মহাশয় পকেট থেকে বের করে আনলেন একটা মিনি ট্র্যাক রেকর্ডার আর একটা পেন ড্রাইভ। বিন্দুমাত্র সময় নষ্ট না করে পেন ড্রাইভটা তিনি ইউএসবি পোর্টে ঢোকালেন আর প্লে সুইচটা প্রেস করলেন। প্রথম কিছুক্ষণ শোঁ করলেও তারপর তার থেকে যা স্বর ভেসে এলো তা শুনে উপস্থিত সকলের চোখের মণিগুলো যেন ঠিকরে বেরিয়ে যেতে উদ্যত হলো। কি ব্যাপার সুবেশ, সব ঠিকঠাক তো? রকির আজ মেয়েটাকে নিয়ে আসার কথা ছিল, এনেছে? কিছুক্ষণ পজ। এইটুকু সময় সুবেশ কিছু উত্তর দিচ্ছিল তা বোঝা যায়, তবে তার চিপসেটের রেকর্ড হয়নি। আনার পর আমায় ইনফর্ম করবে। 2 দিন পর আমার কাজটা আমি সাল্টে নেব, তারপর ওকে ওর গন্তব্যে পাঠিয়ে দিও। কি এসব আপনি কোথায় পেলেন? মানে আর মানে করতে হবে না অঞ্জন বাবু, আপনার খেল খতম। ইউ আর জাস্ট ফায়ার। বুঝলে বাছাধন, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এসব রেকর্ডিং আপনি মানে, আর তাছাড়াও এই যে মেটিয়াপুর যে আছে তা আপনি জানলেন কি করে স্যার? আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে স্যার। তোমার দুটো প্রশ্নের একই উত্তর প্রাণতোষ। বলে তিনি পাশে দাঁড়িয়ে থাকা অঞ্জন তালুকদারের বুক পকেট থেকে বের করে আনলেন একটা পেন। কি এই পেনটা তো আপনারই উপহার দেয়া স্যার। মিস্টার ব্যানার্জি মুচকি হাসেন। এখনো বুঝতে পারছো না প্রাণতোষ? উপস্থিত বাকিরা কিন্তু ততক্ষণে আন্দাজ করে ফেলেছেন কি ঘটেছে। কিছুক্ষণ ভাবলেন বড়বাবু। মাথায় সব ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠলেন, মানে এ তো ভাবাই যাচ্ছে না। ব্রাভো মিস্টার ব্যানার্জি, ব্রাভো। ইয়েস মাই পার্টনার, ইয়েস। এই পেনেই আছে ভয়েস রেকর্ডার আর লোকেশন ট্র্যাকার, যা আমি এই জানোয়ারটাকে উপহার দিয়েছিলাম, আর এ আমাকে বিশ্বাস করে পেনটা কাছে রেখেছিল। এবার বড়বাবু হাড়ে হাড়ে টের পেলেন কিছুক্ষণ আগে গোয়েন্দাবাবুর বলা কথাগুলো মোটেই অসঙ্গত ছিল না। সত্যি এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক মানুষের ঠোঁট। সেদিন মিস্টার ব্যানার্জির ঠোঁট দিয়ে বলা মিষ্টি ভাষারই ফাঁদে পড়েছিল ওই শয়তান, আর পেনটা বিশ্বাস করে তার কাছে রেখেছিল, যা আজ তার জন্য কাল হলো। মিস্টার ব্যানার্জির দিকে একবার শ্রদ্ধা ভরে তাকালেন বড়বাবু, আর এই মহান মানুষটার উদ্দেশ্যে একটা স্যালুট ঠুকে বললেন, ইউ আর গ্রেট স্যার, ইউ আর রিয়েলি রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ সো মাচ প্রাণতোষ।
তুমি বা মানসী যদি না থাকতে তাহলে এই কেস কখনোই সমাধান হতো না। আর লজ্জা দেবেন না স্যার, যা জাদু দেখালেন আপনি, এই কেসটা স্যার আমার ওয়ান অফ মাই বেস্ট মেমোরি হয়ে থাকবে। আপনাকে আইডল মেনে পুলিশের চাকরিতে আসা আমার সার্থক স্যার। মুচকি একটা হাসি দিয়ে মানুষের মাথায় হালকা একবার ভালোবাসার ও আদরের হাত বুলিয়ে দিলেন গোয়েন্দা মহাশয় আর বললেন, এবার যাও মানসী, এই শয়তান দুটোকে ওদের গন্তব্যে পৌঁছে দাও। মানসী সমাদদার ও বেশ কিছু সশস্ত্র পুলিশ তাদের নিয়ে যেতে লাগলো। কিন্তু ঠিক এমন সময় এক সেকেন্ড মানসী ম্যাডাম। সবাই একসাথে মুখ ঘুরে তাকালো বড়বাবুর দিকে। স্যার, একটা বিষয় তো আপনি ভুলেই গেলেন। কি বিষয় বলো তো? ওই মেয়েগুলোর ওই ক্ষতগুলো। হ্যাঁ স্যার, ওই বিষয়ে তো কিছু বললেন না। আরে ভুলেই গেছি, আসলে বয়স হচ্ছে তো। ওই দাগগুলো কি অঞ্জনবাবু, আমি বলবো না নিজে মুখটা খুলবেন? না, আমি বলছি। আর লুকিয়েই বা কি করব? ওই দাগগুলো সেলাইয়ের। অপারেশনের বেশ কিছুদিন পর ওই দাগগুলো ওরকমই দেখতে লাগে। অপারেশন? কিসের অপারেশন? কিডনি। হ্যাঁ প্রাণত, সেই শয়তানটা শুধু নারী পাচার নয়, অর্গান ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত। ও কিডনি বিক্রি করে। আতকে ওঠেন বড়বাবু। এই জন্যই নেফ্রোলজিস্ট? বাহ, তো লজ্জা করে না জানোয়ার? ডাক্তারকে মানুষরা ভগবানের মতো মানে, আর তুই কি না তাদেরই পাচার করছিস? চল এবার, সারা জীবন জেলে পচে মর, নারে ফাঁসিতে ঝোল। চল। মানসী, মনে রেখো, দুটো র্যাকেটের সবাইকে অ্যারেস্ট করতে হবে, আর তার জন্য একে কঠোর জিজ্ঞাসাবাদ করো। আমি শুধু আমার কাজটা করে দিয়েছি, বাকিটা এবার তোমাদের দায়িত্ব। আপনি চিন্তা করবেন না স্যার, এর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। বলে মানসী ও অন্যান্য পুলিশরা দুজন কালপ্রিটকে নিয়ে বেরিয়ে গেল। মিস্টার ব্যানার্জি ও বড়বাবু শুধু রুমটাতে দাঁড়িয়ে রইল। বুঝলে প্রাণতোষ, আমি মাঝে মাঝে অবাক হই, মানুষ কতটা নিচে নামতে পারে। শিক্ষিতের মুখোশ পরে একটা শয়তান। জানি না এই কোভিড মহামারী আর কত মা বাবার কোল খালি করবে। পেটের তাড়নায় কত সাধারণ মানুষ রকি হয়ে উঠবে, আর কত সুবিধাভোগী শিক্ষিত অঞ্জন তালুকদার হয়ে উঠবে। কবে যে আবার একটা নভেম্বর বিপ্লব আসবে ভগবানই জানে। তবে আজ শপথ নাও, অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করবে না। আর যতবারই এমন মহামারী আসবে, গরিব দুস্থদের সবার আগে সাহায্য করতে এগিয়ে যাবে। মনে রাখবে প্রাণতোষ, আলাদা আলাদা করে আমরা শুধুমাত্র এক বিন্দু, কিন্তু একত্রে আমরা সুবিশাল এক সাগর। এতক্ষণ আপনারা শুনছিলেন সৌরভ সেনগুপ্তের কলমে কালো বাজারের গুপ্তচক্র। গল্পের সূত্রধর তথা রকির চরিত্রে আমি গোরা, বড়বাবু দোকানদার এবং সুবেশের চরিত্রে সুদীপ, অঞ্জন তালুকদারের চরিত্রে অতনু, মানসীর চরিত্রে প্রীতি, সাউন্ড এবং পোস্টার ডিজাইনে সৌম্যদীপ। গল্পটিকে শেষ অবধি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই গল্পটিকে শোনা হয়ে গিয়ে থাকলে নিজেদের অনেস্ট ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী সপ্তাহে আবারও এক নতুন গল্প নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর গল্পে থাকুন। ধন্যবাদ।